দেখেন, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইউআই ডিজাইন। হ্যাঁ, ইউআই ডিজাইন পার্ট 1 আজকে হবে আমাদের। দেন আগামী ক্লাসে হবে হলো পার্ট 2। তো আজকের ক্লাসটা হবে মূলত থিওরিটিক্যাল। আজকের ক্লাসে আমরা দেখব যে ইউআই ডিজাইন আসলে বিষয়টা কি। হ্যাঁ, তো ইউআই ডিজাইনের কাজগুলো কিভাবে করতে হয়, আমাদের হচ্ছে রিকোয়ারমেন্টস কি, সাইজ টাইজ কেমন কি নিতে হয়। হ্যাঁ, তো রেসপন্সিভ ওয়েবসাইট কি, নন রেসপন্সিভ ওয়েবসাইট কি, কী কী ফন্ট ইউজ করতে হয় ইউআই ডিজাইনের কাজ করতে গেলে, তো কোন ধরনের ফন্ট স্টাইল ইউজ করতে হয়, এরকম আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আমরা জানবো আজকে। আচ্ছা, তো দেখেন, ফার্স্টে আমি যদি আমার প্রোফাইলে চলে যাই, দেখেন আচ্ছা দেখেন এই যে আমার প্রোফাইলে এখানে আপনারা যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু ইউআই ডিজাইনের কাজ। দেখেন এই কাজগুলোর মধ্যে কি কি কাজ দেখতে পাচ্ছেন আপনারা বলেন তো? বলেন। এটা কি ডিজাইন বলেন? এটা হচ্ছে একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন, ঠিক আছে? এগুলো সব ওয়েব টেমপ্লেট ডিজাইন। দেখেন, এখন কথা হলো এগুলো দেখে কিন্তু ওয়েবসাইটই মনে হচ্ছে, তাই না? এটা কিন্তু জেপিজি ডিজাইন, যে ডিজাইনটা আমি তৈরি করেছি, ঠিক আছে? এই ডিজাইনটা কিন্তু জেপিজি। আচ্ছা, এখন কথা হলো যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি কেন এটা বানাইলাম? এটার রিজন কি কেউ বলতে পারবেন? আচ্ছা, এটা দেখে যেন একজন ওয়েব ডেভেলপার একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেজন্য কিন্তু আমাদের কীভাবে তৈরি করে দিতে হয়, ঠিক আছে? আপনার এরপরে যদি এখানে আপনারা দেখেন এগুলো কিসের কাজ? লগ ইন পেজ, ঠিক আছে? লগ ইন পেজ। সো এখানে দেখেন এই যে এখানে আপনি অ্যাপসটা দেখতে পাচ্ছেন, তো এখানে দেখেন অনেক কিছুই কিন্তু আছে এর মধ্যে। এখন ওয়েলকাম স্ক্রিন থেকে শুরু করে, এটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন, লগ ইন স্ক্রিন। এরপরে দেখেন এখানে রেজিস্টার্ড অ্যাজ ডক্টর আর পেশেন্ট, এরকম বিভিন্ন অপশন আছে। এরপর ওটিপি, এটা সেটা নানান কিছু দেওয়ার অপশন আছে। এখন একটা অ্যাপে এরকম প্রায় 60 থেকে 70টা স্ক্রিন থাকে। ওয়েলকাম স্ক্রিন থেকে শুরু করে 60 থেকে 70টা স্ক্রিন থাকে। এখন এই যে ডিজাইনটা, মানে এই পেজের ডিজাইনটা কেমন হবে, এখানে আপনি যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন সেক্ষেত্রে এই বাটনটা এই যে গ্রিন হয়ে যাচ্ছে, এরকম বিষয়গুলো, এগুলো একজন গ্রাফিক ডিজাইনার আগে কি করে, আগে হচ্ছে তৈরি করে দেয়, ঠিক আছে? ডিজাইনটা তৈরি করে দেন, স্ট্রাকচারটা, দেন এরকমভাবে ওয়েব একজন অ্যাপ ডেভেলপার এটাকে কোডিং করার মাধ্যমে দেন অ্যাপে কনভার্ট করে, অর্থাৎ লাইভ প্রজেক্টে কনভার্ট করে, ঠিক আছে? অর্থাৎ আপনি এখন তো সিলেক্ট এরকম দেখতে পাচ্ছেন, কোনো টিপ দিলে তো কাজ করার অপশন নাই। যখন এটাকে কোডিং করা হবে তখন আপনি এটাকে যখন টিপ দেবেন তখন দেখা হবে যে এটা কাজ করছে, ঠিক আছে? তো ওইটা কোড করে দেন করতে হয় আর কি, ঠিক আছে? এই আপনি ফোনে কি করেন? হুম, মেসেজ আসছে? ও আচ্ছা, তো দেখেন, তাহলে এখান থেকে আপনার হচ্ছে এই যে অ্যাপ বা বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি, এই কাজগুলো অ্যাপ বা ওয়েবসাইটের জন্য কাজ, এগুলো কিন্তু আমরা কিভাবে করি? এই যে ইউআই ডিজাইনের মাধ্যমে। হ্যাঁ, তো আমার একজন গ্রাফিক ডিজাইনারের কিন্তু এটাও কাজ, বিজনেস কার্ড, লোগো ডিজাইন যেরকম একটা কাজ, এটাও কিন্তু একটা গ্রাফিক ডিজাইনারদের গুরুত্বপূর্ণ একটা কাজ। তো এখন ওয়েব ডেভেলপাররা কী করবে, তারা আপনার একটা ওয়েবসাইট এরকম ডিজাইন দেখে কোড করে HTML CSS এ কোড করে এরকমভাবে একটা ওয়েবসাইট তৈরি করবে। যেমন এখানে দেখেন আমার শেপের স্টাইল কেমন হবে, সার্চের বাটনটা কেমন হবে, এখানে হচ্ছে আপনার
টেক্সট স্টাইলটা কেমন হবে, এইরকম বিষয়গুলো এটা কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার আগে তৈরি করে দেন, দেন হচ্ছে ওয়েব ডিজাইনার এভাবে এটাকে সে লাইভ ওয়েবসাইটে কনভার্ট করে কোড করার মাধ্যমে। এখন ওয়েব ডিজাইনারদের কিন্তু কাজ না যে এরকমভাবে একটা ডিজাইন তৈরি করা, আর এই ডিজাইনটা যে তৈরি করেছে তাকে কিন্তু অনেক অ্যানালাইসিস করে তৈরি করতে হয়েছে, ঠিক আছে। তো এখানে আপনার দেখেন শুধুমাত্র আপনার কাছে যদি এরকম একটা স্ট্রাকচার না থাকে, আপনি একজন ওয়েব ডেভেলপার, সো আপনি এই ধরনের এত সুন্দরভাবে একটা ওয়েবসাইট আপনি হয়তো করতে পারবেন না। একটা ডিজাইন স্ট্রাকচার থাকলো দেন আপনি এভাবে করলেন। ধরেন বিষয়টা হচ্ছে কি, 10 তলা একটা বিল্ডিং এখানে দেখতেছেন আপনি বৈশাখে। এখন ধরেন রাজমিস্ত্রিকে ডেকে জাস্ট বলা হলো যে 10 তলা একটা বিল্ডিং বানায় দেন, কোনো নকশা তার কাছে নাই। অপরদিকে আরেকটা 10 তলা বিল্ডিংয়ের কাজ একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার দিয়ে নকশা করায়, দেন ওই নকশাটা মিস্ত্রিকে দেওয়া হলো, দেন বলা হলো যে এইভাবে হচ্ছে এই নকশা অনুযায়ী আমি আমার একটা বিল্ডিং চাচ্ছি। এখন বলেন তো যে কোনটার কাজটা বেটার হবে বা কোনটার স্থায়িত্বটা বেশি হবে? যেটা একটা ডিজাইন করে বা একটা নকশা করে ওটা দেখে যেটা করা হচ্ছে, যেটা ওয়েল প্ল্যান করে একজন ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছেন, তাই না? আপনি 1-2 তলা বিল্ডিং বানান, ঠিক আছে, ছোটোখাটো কাজ, বাট যখন আপনি এরকম 10 তলা 20 তলা ভবন আপনি তৈরি করবেন, যদি এরকম ওয়েল প্ল্যানিং করে না করেন, দেখা যাচ্ছে 2 দিন পর আপনার হচ্ছে ওই বিল্ডিংটা আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, ঠিক আছে। তো সেমভাবে আমরা তো বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন মোবাইল অ্যাপ আমরা ইউজ করি, তাই না? এখন আপনারা অনেক সময় দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইট খুব স্মুথলি আপনি হচ্ছে ওয়েবসাইটে আপনি ঢুকতে পারতেছেন এবং বিভিন্ন সার্ভিস আপনি সেখান থেকে নিতে পারছেন। আবার কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে আপনি আগামাথা কিছু বুঝতেছেন। তারপর হচ্ছে কিছু কিছু আপনার মোবাইল অ্যাপের ক্ষেত্রেও আপনি দেখবেন যে ওই অ্যাপে আপনি ঢুকছেন, হ্যাঁ, তো সেখানে দেখবেন যে খুব সহজে আপনি বুঝে যাচ্ছেন অপশনগুলো যে কিভাবে কি করতে হবে। আবার কিছু অ্যাপে ঢুকে আপনি আগামাথা কিছু খুঁজে পাচ্ছেন, ঠিক আছে। যেমন ধরেন আমাদের এই বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উঠছেন কেউ কখনো? আচ্ছা, প্রথম যেদিন উঠছেন তো সেদিন এই বিল্ডিং এর আপনার হচ্ছে সিঁড়ি টিড়িগুলা একটু খুঁজে পাওয়া একটু কঠিন না? একটু প্রবলেম বলেন তো। তার উঠছে, ওঠার পরে দেখতেছেন যে আবার কোন দিক দিয়ে আবার উঠবো উপরের তলায়, এই সিঁড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? সো ঘুরতে ঘুরতে এসে আবার দেখছেন ও আচ্ছা এই পাশে আবার আরেকটা সিঁড়ি। তো মানে এটা কেমন জানে একটু মানে কি বলে যে একটু উল্টা পাল্টা আর কি অবস্থা। তো দেখেন এটা কিন্তু আসলে আমাদের একটা প্যারাদায়ক বিষয়। তো এই যে এখানে প্ল্যানিংটা, তার মানে কি? প্ল্যানিংটা তার মানে ওরকম ইউজার ফ্রেন্ডলি হয়। নর্মালি আমার যদি এরকম সিঁড়ি খোঁজাই লাগে একতলা করে উঠে, তো এটা কি একটু ঝামেলা না? সিঁড়ি খোঁজা লাগবে কেন, এটা আবার খোঁজার কি আছে? যাই হোক, তো দেখেন যে সেভাবে আপনি ঢুকে যদি এখন দরজাই খুঁজে পাচ্ছেন না যে এখানে দরজা কোথায়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার বাজে অভিজ্ঞতা। তো আপনার এমনভাবে আসলে প্ল্যান করা উচিত যাতে করে একজন মানুষ মানে কোনটার পর কোনটা বা দরজা কোথায়, আপনার ঢোকার রাস্তা কোন দিকে, বের হওয়ার রাস্তা কোন দিকে, এইরকম বিষয়গুলো ধরেন খুব ইজিলি সে বুঝে যাবে। বিল্ডিং ওঠার সাথে সাথে সে ইজিলি বুঝে যাবে, তাহলে না ওটা ওয়েল প্ল্যান করে করা। তো এই যে ওয়েবসাইটের ক্ষেত্রে তাহলে দেখবেন যে কিছু কিছু জায়গায় দেখবেন যে খুব ইজিলি আমরা সব কিছু সার্ভিস আমরা পেয়ে যাচ্ছি বা বুঝতে পারতেছি সব কিছু। আবার কিছু জায়গায় দেখবেন যে আপনি কিছু বুঝতেছেন না, তো ওইটা হচ্ছে ব্যাড এক্সপিরিয়েন্স। তো এই ইউআই ডিজাইনটা আসে মূলত ইউএক্স থেকে। ইউআই ডিজাইনটা কোত্থেকে আসে? ইউএক্স থেকে। এখন ইউএক্স মানে কি, ইউআই মানে কি? ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ইউএক্সটা কি? ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। আচ্ছা, আমি যদি ইউএক্স এর মধ্যে যাই, কোনো ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে? এখানে মানুষের মাথার খুলে টুলে এগুলা দেওয়া, মস্তিষ্ক তস্তিষ্ক এগুলা দেওয়া। তো ইউএক্স এর কাজ হচ্ছে কিন্তু ডিজাইন না, ইউএক্স এর কাজ হচ্ছে অ্যানালাইসিস করা।
বুঝতে পারছি? ইউএক্সের কাজ কি? রিসার্চ করা, কোথায় কোনটা রাখলে ভালো হবে, হ্যাঁ, এই যে প্ল্যানিং করাটা, এটাই মূলত ইউএক্সের কাজ। ঠিক আছে? সো একজন ইউএক্স এক্সপার্টকে আপনি একজন গবেষকও বলতে পারেন। ঠিক আছে? এরপর দেখেন ইউআই ডিজাইন, বা ইউআই লিখে সার্চ করি শুধু, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। আপনি যদি এখন ঢোকেন ইমেজে, এখন দেখেন আপনি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে, বাট কোন ডিজাইন? ওই যে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখন আপনার এই দুইটার মধ্যে সম্পর্কে কি সম্পর্ক হচ্ছে, একজন ইউএক্স এক্সপার্ট আগে কি করবেন, আপনার হচ্ছে এই ওয়েবসাইটটা কেন, কোন উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, সেটা নিয়ে তিনি আগে চিন্তা ভাবনা করবেন। যেমন ধরেন এটা একটা এডুকেশনাল ওয়েবসাইট, তাহলে সে চিন্তা করবে যে কিভাবে আমি ওয়েবসাইটটা প্ল্যানিং করলে পরে এটা মানুষের জন্য অনেক সুবিধাজনক হবে, পাশাপাশি ধরেন যে কোম্পানি, তাদেরও এখান থেকে সুবিধা হবে। উভয়েরই স্বার্থ চিন্তা করে উনি একটা প্রপার প্ল্যান করে বিভিন্ন বিষয় রিসার্চ করে যে একটা এডুকেশনাল ওয়েবসাইটের মধ্যে কী কী বিষয় থাকা উচিত। এখানে যদিও ওই ক্লায়েন্টও বা কোম্পানিও কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে আমি এই বিষয়গুলো আমার ওয়েবসাইটে রাখতে চাচ্ছি, বাট সেগুলোকেই কিভাবে সাজালে ধরেন মানুষের জন্য এটা ইউজার ফ্রেন্ডলি হবে, সহজেই মানুষ এই ওয়েবসাইটে ঢুকে সব কিছু বুঝতে পারবে, এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা কিন্তু একজন ইউএক্স এক্সপার্টের কাজ। ঠিক আছে? প্রয়োজন হলে উনি সার্ভে করবেন অনেক কিছু, ঠিক আছে, মানুষের সাথে এটা নিয়ে কথা বলবেন। তো এটা হচ্ছে ইউএক্সের কাজ। আর ইউএক্সের কাজ, যেখানে সমস্যা আছে সেখানে ইউএক্সের কাজ, মানে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়াই এক কথা ইউএক্স এক্সপার্টের কাজ। ঠিক আছে? হ্যাঁ, বললামই তো, ইউএক্স মানে আপনি একজন গবেষক। তো এখন ধরেন এখন বাংলাদেশে কি কি সমস্যা আছে, ধরেন আমাদের ঢাকায় যদি বলি, এখানে ব্যাচেলরদের বাসা নিয়ে একটা প্রবলেম আছে, বাসা পাওয়া যায় না, বা বাসা খুঁজতে গেলে দেখা যায় যে অনেক আপনার কিন্তু বোরিং হইতে হয়, তাই না? এই লিফলেট থেকে কি টুলেট থেকে দেখে অনেক কষ্ট করে ফোন দিয়ে তারপরে সেখানে গিয়ে বাসায় গিয়ে কলিং বেল বাজায়, ওয়েট করেন, তারপরে হচ্ছে বাসা দেখেন, নানান ঝামেলা জটিলতা এখানে। তারপর দেখা যাচ্ছে বেশিরভাগই ফ্যামিলি বাসা, আপনাকে ব্যাচেলর দিতে চাচ্ছে না ভাড়া, নানান ঝামেলা। তো এখন আপনার জন্য একটা সলিউশন তো দরকার, তাই না? তো এখন আপনার ক্ষেত্রে আমি কি করতে পারি, একটা অ্যাপ অথবা একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করে রাখতে পারি, যেখানে আপনি ঢুকলে কি দেখতে পাবেন, ধরেন হচ্ছে আপনি ওইখানে অপশন থাকবে এরকম যে কোন এরিয়াতে আপনি বাসা চান, ওই এরিয়াটা আপনি ওইখানে সিলেক্ট করে দিলে ওই এরিয়ার মধ্যে কোন কোন বাসা ফাঁকা আছে, ব্যাচেলারদের জন্য অ্যাভেলেবল আছে, সেটা আপনি দেখতে পাবেন। দেন আপনি কয় রুম বিশিষ্ট বাসা চাচ্ছেন, সেরকম অপশন আপনি এখান থেকে ধরেন থাকলো। এরপর ধরেন হচ্ছে আপনার ওই বাসার কেয়ারটেকারে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা এরকম কিছু থাকলো, হ্যাঁ, দেন আপনি তার সাথে কন্ট্যাক্ট করলেন, তাহলে আপনার কিন্তু খোঁজাটা ইজি হয়ে যাচ্ছে, আপনার কষ্ট করে এখানে ওখানে যাওয়া লাগতেছে না, আপনি বাসায় বসে কন্ট্যাক্ট করে, অথবা ধরেন সেখানে আরেকটা অপশন থাকলো যে আমার তো বাসা দেখার দরকার আছে, তাই না, ওইখানে ধরেন কিছু ছবি অ্যাটাচ করা থাকলো বা একটু ছোট ভিডিও থাকলো রুম টুমগুলা, তাহলে দেখেন আপনি মোটামুটি ঘরে বসে থেকে কিন্তু একটা সলিউশন পেয়ে গেলেন। এখন এই জিনিসটাকে কিভাবে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে হচ্ছে আপনি সাজাবেন, এইসব নিয়ে প্ল্যানিং করা কিন্তু ইউএক্স এক্সপার্টের কাজ। এখন এই যে প্ল্যানিংটা করার পরে ধরেন একটা ওয়ার ফ্রেমিং করলো, মানে একটা নকশা করলো, দেন সেটাকে এখন রং চং দিয়ে, এই যে ধরেন সে প্ল্যানিং করার পরে এভাবে একটা আপনাকে স্ট্রাকচার করে দিল, এখন এটাকে নিয়ে আপনার কাজ হবে এখন ওই যে কালার টালার তৈরি করে এই যে এভাবে করা, বুঝতে পারছেন? তো তাহলে ইউএক্স থেকে কি ইউআই আসে, আমরা বলার সুবিধার্থে হয়তো বলি ইউআই ইউএক্স, বাট মূলত কিন্তু ইউএক্স থেকে ইউআই আসে। আর আরেক ক্ষেত্রে ইউআই ইউএক্স বলা যায় এটা কোন দিক থেকে, সেটা হলো যে আপনার ইউআই ডিজাইনটা তো ইউএক্স ডিজাইনটা তো ধরেন অনেক বড় একটা ব্যাপার, এটা তো শেখার শেষ নাই। তো এই জন্য দেখা যাচ্ছে যে
কেউ যদি মনে করে যে আমি ইউএক্স এক্সপার্ট হয়ে তারপর ইউআই ডিজাইন শিখবো বা ইউআইতে যাব, তো সেক্ষেত্রে আসলে আপনার তার তো শেখার শেষ নাই। সে যদি 10 বছর ধরে ইউএক্স শেখে, তাও সে বলতে পারবে না যে আমি ইউএক্স এ অনেক এক্সপার্ট হয়ে গেছি, কারণ এখানে শেখার কোনো শেষ নাই। ঠিক আছে, এই জায়গাটাই যেহেতু রিসার্চের, তো রিসার্চের কি কখনো শেষ আছে? তো এটা কিন্তু শেখার শেষ নাই। তো এই জন্য দেখা যায় যে ইউআই ডিজাইন দিয়ে আসলে আমরা নতুনরা হচ্ছে শুরু করি, বিগিনাররা। কারণ ফার্স্টে আপনাকে ইউএক্স চাপাই দিলে তো আপনার ধরেন নড়তে চড়তেই পারবেন না, ব্যাপারটা হয়ে যাবে এরকম। সো ইউআই ডিজাইন আগে করা শেখেন। ধরেন এই ধরনের ওয়েব ইন্টারফেসের ডিজাইন বা অ্যাপ ডিজাইনগুলো কীভাবে করা হয় এগুলো আগে আপনি একটু করা শুরু করেন। দেন এগুলো করতে করতে যখন একটু ভালো লাগতেছে, এখন আপনার মনে হচ্ছে যে আচ্ছা আমি যদি ইউএক্সটা জেনে করি বা একটু ইউএক্স প্রসেসগুলো জানি, তাহলে আমার জন্য আরও ভালো হবে। তো দেন আপনি এখন ধীরে ধীরে ইউএক্স শেখাটা শুরু করেন। ইউএক্সের কিছু বেসিক প্রিন্সিপাল, কিছু রুলস, হ্যাঁ, এগুলো আপনি ধীরে ধীরে এখন স্টাডি করা শুরু করেন। তো এভাবে করতে করতে আসলে আপনার ধরেন কাজটা শিখতে হয়। ঠিক আছে, তো যদি মনে করেন পুরোটা জেনে ইউএক্স জেনে তারপরে আমি শুরু করবো, সো এটা আসলে অনেক লং প্রসেস হয়ে যাবে, বা এক্ষেত্রে মোটিভেশন ধরে রাখাটা আসলে অনেক কঠিন হয়ে যাবে, চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাহলে স্যার আমরা ফার্স্টে ইউআইতে যাব। হ্যাঁ, ফার্স্টে আমরা এই জন্য ইউআই ডিজাইন দিয়ে যাব। দেন হচ্ছে আপনি একদম প্রপার একটা ইউআই করতে চাইলে আপনাকে ইউএক্স এর বিষয়ে আপনাকে ধারণা রাখতেই হবে। ঠিক আছে, এই জন্য তখন আপনি ধীরে ধীরে ইউএক্স করবেন। আর একটা জিনিস হচ্ছে এই ইউআই ডিজাইনগুলো, এই কাজগুলো করতে পারলে, মানে করতে থাকলে দেন আপনি কিন্তু বুঝবেন যে এটা আপনি আসলে আগ্রহ বোধ করছেন নাকি বোধ করছেন না, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের এই কোর্সের মধ্যে 2টা এই ইউআই ডিজাইনের ক্লাস রাখা হয়েছে। এটা জাস্ট আপনাদেরকে এতটুকু আইডিয়া দেওয়ার জন্য যে এই জিনিসটা আসলে আপনাদের কাছে কেমন লাগে, বুঝতে পারছেন? কারণ 2টা ক্লাসে তো আসলে ইউআই বা ইউএক্স এর তো কিছুই তো ধরেন পসিবল না, কারণ এটা নিয়ে 6 মাস 1 বছরের কোর্স হতে পারে। এটা 2টা ক্লাসে কি আর পসিবল? তো আমি এই 2টা ক্লাসে কি করবো, আপনাদের মানে ইউআই ডিজাইনের বেসিক বিষয় দেখাই দিব। ধরেন একটা ওয়েব টেমপ্লেটের আমি কিছু অংশ করে আমি দেখাবো। দেন ওইটা অনুযায়ী আপনারা হচ্ছে ওয়েব টেমপ্লেট পড়া শিখতে পারবেন। ঠিক আছে, যে ওয়েব টেমপ্লেট ডিজাইন কীভাবে করা হয়। তো এই ডিজাইনটা করার মাধ্যমে আপনারা যখন এই ডিজাইনটা করতে লাগবেন, তখন আপনাদের কাছে মানে তখন আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটা আসলে আপনারা কি এনজয় করতেছেন, মানে ভালো লাগতেছে, আপনার কাছে আগ্রহ পান, নাকি এটা খুব বিরক্তিকর লাগতেছে। ঠিক আছে, দেন যদি মনে হয় যে আমার কাছে ভালো লাগছে, দেন এই গ্রাফিক ডিজাইনের কোর্সটা শেষে আপনাকে তখন হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনের কোর্সে তাহলে পড়তে যেতে হবে। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে না এই কাজটা আলাদা কোর্স, এটা পুরো আলাদা একটা কোর্স আছে। হ্যাঁ, শুধু ইউআই ডিজাইনের আলাদা কোর্স আছে, হ্যাঁ এখানেও আছে। তো আপনার ইউআই ইউএক্স করতে গেলে আগে এই যে গ্রাফিক ডিজাইনটা আগে জানা লাগে, তারপরে ধরেন ইউআই ইউএক্স। কারণ ইউআই ইউএক্স এ গিয়ে তো আর আপনাকে লেখালেখি আর কালার কনসেপ্ট এসব তো আর তখন শেখাতে যাবে, তখন আপনাকে রিসার্চ করা এইসব বিষয়গুলো শেখাবে। আচ্ছা, তো আচ্ছা ডিমান্ডটা যদি বলি যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ডিমান্ড যেরকম, একজন ইউআই ইউএক্স ডিজাইনারের ডিমান্ড সেরকম। ঠিক আছে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেরকম সফটওয়্যার ফার্মগুলোতে জব করে, তেমনি আপনি যদি একজন ইউআই ইউএক্স ডিজাইনার হন, আপনিও কিন্তু একটা সফটওয়্যার কোম্পানিতে আপনি জব করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার কাজই হবে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে বা বড় বড় ডেভেলপারদের সাথে, ওয়েব ডেভেলপারদের সাথে, অ্যাপ ডেভেলপারদের সাথে। কারণ আপনি একটা সফটওয়্যার তৈরি করতে গেলে সফটওয়্যারের ইন্টারফেসটা আগে ডিজাইন করতে হয়, তো ওই ইন্টারফেসগুলো তো আপনাকে ডিজাইন করে দিতে হবে। একটা ওয়েবসাইট বানাতে গেলে আগে তো একটা ওয়েব টেমপ্লেট লাগবে, সেই ওয়েব টেমপ্লেটটা আপনাকে ডিজাইন করে দিতে হবে। বুঝতে পেরেছি? একটা অ্যাপ তৈরি করতে গেলে, বিকাশ, নগদ, রকেটের মতো একটা অ্যাপ তৈরি করতে গেলে আগে ওই অ্যাপের ডিজাইনটা তো আপনাকে তৈরি করে দিতে হবে। এই জন্য আপনার কাজ কিন্তু ওই সব জায়গাগুলোতে, সফটওয়্যার কোম্পানিগুলোতে বা বড় বড় এরকম ওয়েব ডেভেলপমেন্ট যে ফার্মগুলো আছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আপনার কাজের জায়গা। এবং স্যালারির কথাও যদি বলি, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি যেরকম, একজন আপনার দক্ষ ইউআই ইউএক্স ডিজাইনারের স্যালারি কিন্তু সেরকম। ঠিক আছে, তার যেরকম স্যালারি 1 লাখ 2 লাখ টাকা হতে পারে, আপনার স্যালারিও সেম 1 লাখ 2 লাখ টাকা হতে পারে। তো বাংলাদেশে এখনো প্রচুর ইউআই ইউএক্স ডিজাইনারের দরকার,
যে যে পরিমাণ লোক দরকার সেই পরিমাণে আসলে ইউআই ইউএক্স এ দক্ষ লোকই নাই, ম্যান পাওয়ারই নাই বাংলাদেশে এখনো পর্যন্ত। ঠিক আছে, এখনো এই জায়গাটা বলতে পারেন যে এখনো ফাঁকা। সুতরাং যদি ইউআই ইউএক্স এটা যদি আপনারা আয়ত্তে নিতে পারেন বা এটা নিয়ে যদি ক্যারিয়ার করতে পারেন, তো এটাতে তো হিউজ ডিমান্ড, বিশাল অপরচুনিটি এখানে। আমার এক স্টুডেন্ট আছে, ও ইউআই ইউএক্স নিয়ে কাজ করে, তো এখান থেকে গ্রাফিক্সের কোর্স করেছিল, দেন সে ইউআই ইউএক্সও করছে পরবর্তীতে। তো প্রতি মাসে সে $4-5,000 ইনকাম করে এই ইউআই ইউএক্স এর কাজ করে। স্যার সে শুধু এখান থেকে কোর্স করছে? এখান থেকে কোর্স করে সে আবার আরেকটা কোর্স করছে ইউআই ইউএক্স এর উপর অন্য জায়গা থেকে। তো তার এখন মান্থলি সে $4-5,000 ইনকাম করে। ঠিক আছে, সো এই কাজগুলোর ডিমান্ডটা আসলে অনেক বেশি, মানে জবের ক্ষেত্রে যেরকম এটা চাহিদা রয়েছে ব্যাপক, যেটা বললাম যে বাংলাদেশে আপনি যদি $1,00,000 স্যালারিতে জবের কথা ভাবেন, তাহলে এখন চিন্তা করেন যে দেশের বাইরে তাহলে এটার ডিমান্ড তো আরও বেশি। আপনি বাংলাদেশে বসে থেকে বাংলাদেশেই যদি $1,00,000 স্যালারি আপনি ড্র করতে পারেন, তাহলে বুঝেন যে দেশের বাইরে এটার ডিমান্ডটা কেমন। বুঝতে পারছেন? তো এই জন্য এটা অনেক সম্ভাবনাময় ক্যারিয়ার হতে পারে যদি আপনারা এটাতে মানে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারেন। তবে এখানে অনেক বেশি রিসার্চ করতে হয়, অনেক রিসার্চ করতে হয়। এই জিনিসটাই হচ্ছে আপনার কি বলে যে একটু বিরক্তিকর আর কি। সবার দেখা যাচ্ছে এই ধৈর্যটাই আসলে থাকে, বাট এখানে ধরেন এরকম 2-4 জন থাকবেই যে যাদের কাছে আবার এই রিসার্চমূলক বিষয়গুলো ভালো লাগে, তো তারাই কিন্তু এটাতে আসতে পারে। এই জন্যই এখানে এরকম কয়েকটা ক্লাস রাখা হয়েছে, যাতে আপনারা একটু বুঝতে পারেন যে আসলে কেমন লাগছে আপনার কাছে, আমি কি এটা এনজয় করছি কিনা। ঠিক আছে, নাকি আমার মাথা ঘুরতেছে এত বড় কাজ দেখে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে যাদের কাছে এটা ভালো লাগবে তারা এটা নিঃসন্দেহে ক্যারিয়ার হিসাবে নিতে পারেন। এটার অনেক বড় ফিউচার আছে। ঠিক আছে, কারণ আপনার হচ্ছে যেটা বললাম যে এটাতে ম্যান পাওয়ার এখন অনেক দরকার, যেটা আসলে নাই। ঠিক আছে, আচ্ছা, আর এরপর দেখেন আপনার যাদের কাছে ইউআই ইউএক্সটা বেশি কঠিন মনে হবে বা বিরক্তিকর লাগবে, তো তাদের ক্ষেত্রে তারা যদি আরো ডিমান্ডেবল বিষয়ে জানতে চান, তো তাহলে আমি বলবো যে আপনারা গ্রাফিক্সের সাথে আপনারা পরে যেটা শিখতে পারেন যে আপনারা আফটার ইফেক্টস সফটওয়্যারটা শিখতে পারেন, অর্থাৎ মোশন গ্রাফিক্স শিখতে পারেন, যে এই ডিজাইনগুলোকে কিভাবে আপনি অ্যানিমেশন করবেন। তো এই জিনিসটা শিখলেও আপনারা ভালো একটা ডিমান্ড পাবেন। ঠিক আছে, এটাতে এত বোরিং লাগবে না, বরঞ্চ মজা লাগবে। তো ডিমান্ড দুইটাতেই আছে। তো ইউআই ইউএক্স এর ডিমান্ডটা আমি বলবো সবচেয়ে বেশি, কারণ কি, কারণ ওটাতে লোক সংখ্যাটা একটু কম যেহেতু, এই জন্য এখানে কিন্তু ডিমান্ডটা আপনি সবসময় বেশি পাবেন। যেটা বেশি কঠিন সেটাতে আপনার হচ্ছে অপরচুনিটিও বেশি, স্বাভাবিক। যেমন ধরেন বিসিএস এক্সাম সবচেয়ে বেশি হার্ড, তো সেখানে দেখেন আপনার বিসিএস ক্যাডার হলে আপনার সম্মানও তো বেশি অন্যান্য যে কোনো জবের চাইতে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এখন আপনাদেরকে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। এখন আসি আমরা যে ফেসবুক, ইউটিউব আমরা যা দেখি, বিকাশ, রকেট, নগদ যা দেখি ডিজিটাল প্ল্যাটফর্মে, এই যে বিহ্যান্স, এটাও তো একটা ওয়েবসাইট বিহ্যান্স, এই ওয়েবসাইটটারও কিন্তু ডিজাইন করতে হয়েছে। এই যে আমাদের ইউআই ল্যাবের যে আমরা ওয়েবসাইটে ঢুকি, ইউআই ল্যাবটাও কিন্তু, ইউআই ল্যাবের ওয়েবসাইটেরও কিন্তু আগে এই ডিজাইন করা লাগছে একটা ওয়েব টেমপ্লেট। হ্যাঁ, সো প্রত্যেকটা ওয়েবসাইট করার আগে মাস্ট বি আপনার ডিজাইন লাগবে। এখন তাহলে দেখেন, একজন গ্রাফিক ডিজাইনারের কাজ শুধুমাত্র ওই বিজনেস কার্ড বা লোগোর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, বরঞ্চ তার কিন্তু কাজের অনেক বড় বড় জায়গা আছে। বুঝতে পেরেছি? এ হলো বিষয়। সুতরাং গ্রাফিক্স সেক্টরটা কিন্তু ছোট না, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এরপর আসি যে ইউএক্স কি, ইউআই কি, এই জিনিসটা তো বুঝলাম। এখন আমরা এই ধরেন ইউআই ডিজাইনের মধ্যে তো ওয়েব টেমপ্লেট আছে, তো এখন আমরা একটু ওয়েবসাইট সম্পর্কে জানতে চাই যে যত ওয়েবসাইট আছে বিশ্বে, এই ওয়েবসাইটগুলো আসলে কত প্রকারের হয়। তো ওয়েবসাইট নর্মালি দুই ধরনের হয়, দুই প্রকার হয়। একটা হলো রেসপন্সিভ আর একটা
নন রেসপন্সিভ, একটা কি রেসপন্সিভ আর একটা নন রেসপন্সিভ। এখন রেসপন্সিভ ওয়েবসাইটের কাজটা কি? রেসপন্সিভ ওয়েবসাইটের কাজ হচ্ছে আপনি একটা ওয়েবসাইট এমনভাবে তৈরি করে দিবেন, ঠিক আছে, যে ওয়েবসাইটটাতে ব্রাউজ করা হলে আপনার পিসি থেকে হোক বা ফোন থেকে হোক, যে স্ক্রিন থেকেই হোক না কেন, আপনি যখন ওই ওয়েবসাইটটা আপনি করবেন, ব্রাউজ করবেন, সেটা ওই স্ক্রিনের সাথে অটোমেটিক ম্যাচিং হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে রেসপন্সিভ সাইটের বৈশিষ্ট্য। আচ্ছা, আর নন রেসপন্সিভ সাইটের যদি বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে আপনার নন রেসপন্সিভ সাইটের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার ধরেন আপনি আপনার পিসির স্ক্রিন অনুযায়ী একটা ডিজাইন করেছেন, বাট দেখা যাচ্ছে যে সেটা আপনি যখন কোনো ফোন থেকে বা ব্রাউজ করতেছেন, মানে পিসি থেকে, পিসির স্ক্রিন থেকে, তখন দেখতেছেন যে ওইটা আর ওই স্ক্রিনের সাথে ম্যাচিং হচ্ছে না। কারণ আপনি ফোন থেকে যে ব্রাউজ করতেছেন দেখছেন যে ওটা ভেঙে যাচ্ছে, আবার বড় স্ক্রিনে দেখছেন ওটা ছোট হয়ে থাকতেছে। বাট আমরা এখন যেসব ওয়েবসাইট দেখি, আপনি ঢুকবেন দেখবেন যে মোবাইল থেকেও সুন্দর দেখা যায়, পিসি যে কোনো জায়গায়, ট্যাব থেকে, ল্যাপটপ থেকে, পিসি স্ক্রিন থেকে, যে কোনো জায়গা থেকে দেখবেন যে সুন্দর। এই যে আমার এখানে প্রজেক্টর এত বড় স্ক্রিন দেখেন, এখানেও কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। তো বিষয় হলো বর্তমানে এই রেসপন্সিভ ভাবে করার কারণে আমরা ওয়েবসাইটগুলোকে এত সুন্দরভাবে দেখতে পাই। এখন এই রেসপন্সিভ ওয়েবসাইট করার কিছু টেকনিক আছে। তো এটার জন্য যেটা করতে হয়, আমাদের 12 বুটস্ট্র্যাপ গ্রিড ইউজ করে আমাদের ডিজাইন করতে হয়। এখন হোয়াট ইজ 12 বুটস্ট্র্যাপ গ্রিড সেটা আমরা জানি। 12 বুটস্ট্র্যাপ গ্রিড যদি ক্লিক করি, এগুলো হলো 12 বুটস্ট্র্যাপ গ্রিড। হ্যাঁ, এগুলো হলো 12 বুটস্ট্র্যাপ গ্রিড। আচ্ছা, এখন এই যে 12 বুটস্ট্র্যাপ গ্রিড, এইগুলো আমরা মেনটেন করে কাজ করতে হবে। মনে করেন দেখেন এখানে আপনি যদি দুইটা ছবি ইউজ করতে চান, দেখেন 6 মানে এই পাশে 6টা কলাম জুড়ে একটা ছবি দিলেন, এই পাশে 6টা কলাম জুড়ে একটা ছবি দিলেন। আপনি যদি 3টা ছবি ইউজ করতে চান একটা ওয়েবসাইটে, তাহলে 4টা কলাম করে করে আপনি ইউজ করবেন, তাহলে 3 4 12 হবে। বুঝতে পারছেন? যদি আপনি 4টা ইমেজ ইউজ করতে চান, তাহলে 3টা করে কলাম নিতে হবে, তাহলে 3 4 12 হবে। আবার যদি আপনি এক পাশে ধরেন 8টা কলাম জুড়ে একটা ছবি, আর এক পাশে আপনার একটা ছবি ইউজ করবেন, তাহলে 8 আর 4 12 এইভাবে দেখেন আপনার মেনটেন করে আসলে কাজ করা হয়। এবার যদি 6টা আপনি ছবি বা আইকন যাই হোক বসাতে চান, 6 2 12 এভাবেও হতে পারে। তো এই যে এরকম একটা মেনটেন করে কাজ করতে হয়। আর এই যে মাঝখানে দেখেন এই যে এরকম ফাঁকা থাকবে, ঠিক আছে, এই যে কলামের মাঝে গ্যাপ দেখতেছেন না, 6টা কলামের ফাঁকে দেখবেন এই যে একটা থেকে আরেকটার মাঝে এই যে গ্যাপ আছে একটু, এটা কিসের গ্যাপ বলেন তো? এই যে এই বুটস্ট্র্যাপের মাঝে যে গ্যাপটা না, কলামের যে গ্যাপটা, এটা কিন্তু সেই গ্যাপ। এরকম গ্যাপ কিন্তু রাখতে হয়। দেখেন এই ওয়েবসাইটেও কিন্তু এরকম গ্যাপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ওয়েব টেমপ্লেটের কাজ করতে গেলে কি ধরনের ফন্ট স্টাইল আমরা ইউজ করব? বিশ্বের যত ফন্ট আছে সেটা দুইটা স্টাইলে হয়, একটা হলো সেরিফ আর একটা স্যান্স সেরিফ। লিখে নেন এগুলা, বিশ্বের যত ফন্ট ইউজ হয় এগুলো দুইটা স্টাইলে হয়ে থাকে, একটা হলো সেরিফ আর একটা স্যান্স সেরিফ। লেখা হয়েছে না? এখন দেখেন সেরিফ ফন্ট কোনটা আর স্যান্স সেরিফ কোনটা। দেখেন এখানে সেরিফ হচ্ছে মাথাওয়ালা, স্যান্স সেরিফ হচ্ছে মাথা ছাড়া। এই যে মাত্রাযুক্ত ফন্টগুলোকে বলা হয় সেরিফ। এই যে মাত্রা আছে না, এটা হচ্ছে সেরিফ আর এটা হচ্ছে স্যান্স সেরিফ।
এই যে মাত্রা, এটা সেরিফ আর এটা সেন্স সেরিফ। মাত্রা না, এই যে মাত্রা আছে ওটা সেরিফ, মাত্রা ছাড়া এটা সেন্স সেরিফ। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু কোনো ফন্টের নাম না, এটা হচ্ছে ফন্টের স্টাইল। বুঝতে পারছি? সো আপনার লেটো ফন্টের মধ্যে দুইটা স্টাইল থাকতে পারে, সেরিফ থাকতে পারে, সেন্স সেরিফও থাকতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমরা আসি যে ওয়েব টেমপ্লেট। প্রত্যেকটা ফন্টেরই কি সেরিফ আর সানস সেরিফ? প্রত্যেকটারই যে থাকবে এরকম কোনো ম্যান্ডেটরি নাই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা এই ওয়েব টেমপ্লেট যদি দেখতে চাই থেকে দেখব, থিম ফরেস্ট থেকে দেখব। থিম ফরেস্টে যাব, ইউআই টেমপ্লেটসে যাব, দেন ফটোশপে ক্লিক করব। দেখে না? থিম ফরেস্ট। হ্যাঁ, থিম ফরেস্ট। ফরেস্ট হচ্ছে ইনভাইটো মার্কেটের আওতায় আছে। ঠিক আছে? এখানে ফটোশপের মধ্যে যাব, এতে করে আমরা ফটোশপের বিভিন্ন টেমপ্লেট আমরা এখান থেকে দেখতে পাবো। আমি গেলাম এখান থেকে ফটোশপের মধ্যে। এখানে দেখেন বিভিন্ন টেমপ্লেট দেখা যাচ্ছে। হ্যালো 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 জি জি, বুঝলাম। উনি ফোন দিয়ে উনি বলতেছে যে আমি বাইরে আছি। মানুষজন কি সব পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, এখানে আমরা হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আর একটা ক্লিক করব, তাহলে দেখেন আপনি যে বড় করে ওয়েব টেমপ্লেট এখন দেখতে পাবেন। আর এখান থেকে কোন পেজটা দেখতে চান, যদি এটা দেখতে চান ক্লিক করেন। ক্লিক করলে পরে এখন কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এখান থেকে এভাবে দেখতে হবে যে ওয়েব টেমপ্লেটগুলো আসলে কেমন হয়। এখান থেকে এভাবে দেখবেন, দেখে দেখে একটু বোঝার চেষ্টা করবেন যে একটা পেজ এত লম্বা। হ্যাঁ, দেখে 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 একটু বোঝার চেষ্টা করতে হবে যে একটা ওয়েব টেমপ্লেটের মধ্যে কি কি থাকে আসলে। আর এই সবগুলো মিলায়ে কিন্তু একটা ওয়েবসাইট। ঠিক আছে? শুধু একটা পেজ দিয়ে কিন্তু একটা ওয়েব টেমপ্লেট, একটা ওয়েবসাইট হবে না। যেমন দেখেন ইউআই ল্যাবের এটা একটা পেজ, এই পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা পেজ, হোম পেজ বলা যায় এটাকে। এরপর দেখেন কোর্স, এটা আর একটা পেজ। এই পেজের ডিজাইনটা আলাদাভাবে করতে হয়েছে। এরপর দেখেন স্টোর, এইটারও দেখেন আলাদা ডিজাইন করতে হয়েছে। ঠিক আছে? এরপর হলো ফোরাম, এটাও দেখেন আলাদা একটা ডিজাইন করতে হয়েছে। এরকমভাবে প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে ডিজাইন করতে হয়। আবার এই যে কোর্সের মধ্যে আবার ধর এটাতে আপনি ক্লিক করলে আবার এই আর একটা পেজ আসছে না, এটারও কিন্তু ডিজাইন লাগবে। তাহলে এখন চিন্তা করেন আপনার একটা টোটাল ওয়েবসাইটের ডিজাইন করতে আপনার কত সময় দরকার। তো এটা 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাস টাইমও লাগতে পারে। ঠিক আছে? একটা ফুল ওয়েবসাইটের কাজ করতে চাইলে, ডিজাইনের কাজ শুধু। এই জন্য কী করতে হয়, স্কেচ করতে হয় আগে। কারণ আমার হোম পেজটা কেমন হবে এটার আমি একটা স্কেচ করে নিব। ধরেন ওয়েব ডিজাইন ওয়্যারফ্রেম এক্সাম্পল, এই যে দেখছেন, এরকমভাবে আপনাকে আগে স্কেচ করে রাখতে হবে বড় পেপারে। এই ছোটোখাটো খাতা না, বড় পেপারে কি করবেন, এরকম স্কেচ করে রাখবেন পেন্সিল দিয়ে।
আর হোম পেজের মধ্যে কোথায় কি থাকবে, এরপর একটা ইমেজ বসবে, তারপরে আবার সার্ভিস অপশন থাকবে। এভাবে করে দেখেন আপনার আগে কি করতে হয়, আগে এভাবে আপনার হচ্ছে একটা স্কেচ করে রাখতে হয়, যাতে করে পরবর্তীতে আপনি এটা দেখে আপনি ডিজাইন করতে পারেন। এই যে বুঝতে পারছেন, দেখেন এভাবে একটা সুন্দর করে স্কেচ করে রাখতে হবে। এই ডিজাইনটা আপনার কাছে থাকলে আপনি কি সহজে করতে পারবেন না বলেন তো? হ্যাঁ, না আপনার হাফ পেন্সিল দিয়ে স্কেচ করুন। পেন্সিল দুই টাইপের, ফটোশপেও হয় আবার হচ্ছে হ্যান্ড স্কেচ হয়, যেমন এগুলো তো হাতে করা। এটা তো ধরেন হাতে করা হয়েছে, ঠিক আছে? আপনারা করবেন এভাবে। স্যার এরকম একটা জিনিস ক্রিয়েট করতে অনেক টাইমের দরকার পড়ে, কিরকম টাইমের দরকার পড়তে পারে স্যার? এখন জিনিস বলতে কি এই স্কেচ নাকি ওয়েব টেমপ্লেট? স্কেচ অনুযায়ী কাজটা কমপ্লিট। বললাম তো যে 1 মাস সময়ও লাগতে পারে। এটা ডিপেন্ড করে কাজের উপরে, যে আপনার ওই ওয়েব টেমপ্লেটটাতে বা ওই ওয়েবসাইটটাতে কত সংখ্যক সার্ভিস থাকবে, কতগুলো কন্টেন্ট থাকবে, এটার উপরে ডিপেন্ড করবে। কারণ সব ওয়েবসাইটটা তো আর এক সমান হবে না। তো নর্মালি হচ্ছে যদি কমও বলি সবারও, তাও আপনার 1 সপ্তাহ টাইম লাগবেই। বুঝতে পেরেছি? তো এখন এই জন্য দেখেন আপনি মাথায় তো সব রাখতে পারবেন না, এই জন্য হচ্ছে স্কেচ করে রেখে দিতে হয় যে আপনি কোথায় কি রাখতে চাচ্ছেন, হ্যাঁ, যাতে করে পরে ওইটা দেখলে পরে ওটা দেখে আপনি ডিজাইন করতে পারেন। স্যার বুঝবো কিভাবে এই স্কেচটা এটার জন্য একটা অফার করবে, এইটা দেখে আমি কি বুঝবো? আপনি এটা দেখে বুঝবেন কেন? আপনি যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ওয়েব টেমপ্লেটে কাজ করবেন, আপনি তো আপনার জন্য আপনার অনুযায়ী বানাবেন। এ তো বানাইছে তার অনুযায়ী, সো এটা তো আপনার বোঝার দরকার নেই, বা এটা তো আপনি বুঝবেনও না। আপনি যে ওয়েব টেমপ্লেটটা আপনি যে ডিজাইন করবেন, মনে করেন যে আপনি ফ্লায়ার বানাবেন একটা, আর এটার জন্য আপনি স্কেচ তো আপনি করবেন, তাই না? যে আচ্ছা আমি এই পাশে আমি হচ্ছে ইমেজ রাখতে চাচ্ছি, এই পাশে আমি লোগো কোম্পানি নেম দেবো। হ্যাঁ, আপনি তো আপনার অনুযায়ী করলেন, যে আপনার মাথা খাটায় আপনি করলেন। তো এটা আপনি দেখলে তো আপনি সহজে বুঝতে পারবেন, আমি দেখলে তো নাও বুঝতে পারি যে ও এখানে কি করতে চাচ্ছে আসলে। তো আপনি স্কেচটা আপনি করবেন, আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, দেন ওই অনুযায়ী আপনি কোথায় কোনটা রাখবেন, লোগো কি বামে রাখবেন না ডানে রাখবেন, সার্চ অপশন কি বাম সাইডে থাকবে না ডান সাইডে থাকবে, এসব তো আপনার বিষয়, ঠিক আছে? আমি জাস্ট এগুলো তো দেখাচ্ছি স্যাম্পল হিসাবে, যে এগুলো কি মানে এভাবে আগে ওয়্যার ফ্রেমিং করতে হয় আর কি। আচ্ছা, এখন দেখেন যে তাহলে এখানে এসে এই ধরনের ওয়েব টেমপ্লেটগুলো দেখবেন, দেখে যে কোনো একটা টেমপ্লেট আপনি এরকম স্কেচ করবেন পেন্সিল দিয়ে, ঠিক আছে? করে আগামী ক্লাসে নিয়ে আসবেন। স্যাম্পল কিন্তু আমি আবার দেখাই দিচ্ছি যে কীভাবে করছে। দেখেন সাপোজ এই যে এভাবে। আচ্ছা, এখন এই ধরেন এগুলো মেনু বার, এখানে একটা ইমেজ হবে, হ্যাঁ, এখানে ধরেন লোগো, এভাবে কিন্তু দিচ্ছে। এরপরে পরের সেকশন। আচ্ছা, নর্মাল একটা ওয়েবসাইটের উপরের যে অংশ এটাকে বলা হয় হেডার, নিচেরটাকে বলা হয় ফুটার। এই যে এটুকু হচ্ছে ফুটার, মাঝেরটা হচ্ছে বডি। আপনি হ্যাঁ, আপনি এই যে হেডার এবং ফুটার এটা কমন দেখতে পাবেন যে কোনো সেকশনেই যান। কারণ আমি স্টোরে গেলাম, দেখেন এই দুইটা অপশন আছে, এবং নিচে আসেন এই যে এই অংশটুকু দেখেন কমন আছে। মেম্বারশিপে যান, দেখেন উপরে এই দুইটা কিন্তু অপশন আছে, নিচে যান, নিচেও দেখেন এগুলো আছে। আপনি পোর্টফোলিওতে যান, এখানে দেখেন উপরে দুইটা এই অপশন কিন্তু আছে, নিচে যান, নিচে এটাতে একটু চেঞ্জ করছে, বাট আদারওয়াইজ প্রত্যেকটাতে দেখেন আপনার কিন্তু হেডার এবং ফুটারটা সেম। বুঝতে পেরেছি? বডিটাতে শুধু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইটে তিনটা পার্ট, হেডার, বডি আর ফুটার। এখন আসেন যে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কি কি ফন্ট ইউজ করতে পারি। জনপ্রিয় ফন্ট কিছু নাম আমি লিখে দিচ্ছি।
Montserrat jewelry, ঠিক আছে। নেক্সটটাও ইউজ করা যেতে পারে। এই যে লেটো রোবোটো মন্টসেরাট পপিন রেলওয়ে নেক্সা। আচ্ছা এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে বুটস্টেপ গ্রিডটা আপনাদেরকে আজকে তৈরি করা দেখায় দিব। হ্যাঁ, আগামী ক্লাসে বুটস্টেপ ইউজ করে আমরা হচ্ছে ডিজাইন করব। আচ্ছা ওয়েব টেমপ্লেটের সাইজ বলি নাই, আমি সাইজটা একটু বলি। ওয়েব টেমপ্লেট ওয়েব টেমপ্লেট কি প্রিন্ট করবেন আপনি? ওয়েবসাইট কি আপনি প্রিন্ট করবেন? তাহলে এসব বোকার মতো কোশ্চেন করেন। এটা তো ওয়েব টেমপ্লেট, নামই তো ওয়েব টেমপ্লেট। ওয়েব টেমপ্লেট, মোবাইল অ্যাপ, এই ডিজাইনগুলো কি কেউ প্রিন্ট করে ইউজ করে? এগুলো কি বিজনেস কার্ডের মতো, লায়ার ব্রোশারের মতো? আচ্ছা তো যেহেতু এগুলা প্রিন্ট হবে না, তো এগুলো হচ্ছে অবশ্যই RGB-তেই হবে, ঠিক আছে। সো ইঞ্চিতে তো আর প্রশ্নই আসে না। ওয়েবের কাজগুলো সবসময় পিক্সেলে হয়, ঠিক আছে। এই ফন্ট তো থাকবে না, এটাই স্বাভাবিক। একটা ফন্ট তো থাকবে না, এগুলো সব ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডের ওয়েবসাইট নাম জানেন না? ফন্ট স্কোয়ারেল, ঠিক আছে। স্কোয়ারেল
এখন দেখেন আমরা বুটস্ট্র্যাপ গ্রিড বানাবো ফাইল থেকে নিও এখানে তাহলে সাইজ প্রথমে কত 1920 এরপর হচ্ছে হাইট 4000 বা আপনি আনলিমিটেড মানে হাইটটা আসলে নির্দিষ্ট না এটা কত হাইট হবে এটা ডিপেন্ড করবে আপনার এই কন্টেন্টের উপরে যে ক্লায়েন্ট কি পরিমাণ কন্টেন্ট দিবে তার উপরে ঠিক আছে সুতরাং এটা নির্দিষ্টভাবে আসলে বলা যায় না তখন হাইটটা কিভাবে হুম? কিভাবে হাইটটা কিভাবে হাইটটা হাইটটা হচ্ছে আপনার পরে বাড়ায় দিতে পারবেন বিজনেস কার্ডের হাইট বাড়ান নাই সেভাবে বাড়ায় দিবেন অসুবিধা নেই তো মনে করেন এভাবে আপনি একটা সাইজ নিয়েছেন এখন আপনার আরো হাইট দরকার আপনি ক্রপ টুল দিয়ে নিচে টান দেন দিয়ে আপনি হাইট তো বাড়ায় দিতে পারেন এই যে। ঠিক আছে অথবা আপনি ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়েও তো হাইট বাড়াতে পারেন উপরের দিকে রাখলেন হাইটটা দিয়ে দিলেন কত আরো 4000 পিক্সেল এই যে না কত বড় হয়েছে না ঠিক আছে আপনার যা হাইট লাগবে আপনি বাড়াতে পারবেন হাইট বাড়ানোর নিয়ে সমস্যা আছে আচ্ছা এবার আসেন আমরা এখন 1170 পিক্সেল নিব হ্যাঁ দেন এটাকে আমরা দুইটা একসাথে করে অ্যালাইন করব অ্যালাইন করে এটাকে সেন্টারে নিয়ে আসলাম আবার দেখেন সাপোজ এরকম সাইডে আছে একদম সেন্টার রুলার নিয়ে এভাবে দেন 1140 পিক্সেল দেন এই দুটো সিলেক্ট করলাম এবার দেন ওয়াইড হচ্ছে 68 পিক্সেল হাইট দিলাম যে কোনো একটা আচ্ছা এখন আমরা এটা কপি করব কন্ট্রোল জে দিয়ে দিয়ে কারণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 মানে 12টা কলম লাগবে তো আমি একটা নিয়ে বাকি 11টা এভাবে কপি করলাম এখন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এভাবে আমি সিলেক্ট করব করে এখানে এসে জাস্ট যদি আমি এটাতে ক্লিক করি এই যে দেখেন সব সমান হয়ে গেছে বুঝতে পারছেন নাকি বুঝছেন নাই হ্যাঁ আবার দেখেন এইট পিক্সেল দিলাম কন্ট্রোল জে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 হ্যাঁ লাস্টেরটাকে এখানে নিয়ে আসলাম এখন এই সবগুলো সিলেক্ট করে এই ঠিক আছে এর এখন আমরা কি করব এখান থেকে
এটা অবশ্য পিএইচডি চাইলে ডাউনলোডও করা যায়। এই ঠিক আছে, সবগুলোকে একটা গ্রুপ করে ফেলতে পারি আমরা। বাস হয়ে গেল, ঠিক আছে। দেন এটা আমরা একটু কমায় রাখতে পারি। এখন দেখেন যদি আমি এটাতে দুইটা ছবি ইউজ করি এভাবে একটা, আচ্ছা আমি সাইজটা সম্পর্কে একটু বোঝায় দেই। এই যে পুরোটা, হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত এটা কত 1920, ঠিক আছে। এরপর দেখেন এখান থেকে পর্যন্ত 1170 পিক্সেল। মূলত এর মধ্যে ডিজাইনটা করতে হয়, তাহলে হচ্ছে যে কোনো স্ক্রিনে আপনার দেখা যায়, বুঝতে পেরেছি। 1170 হ্যাঁ হ্যাঁ, আর এখানে যে এ পাশে 15 পিক্সেল এই পাশে 15, তাহলে কত হলো 30। 1170 থেকে 30 পিক্সেল বাদ দিয়েছি 1140। এই পাশেরটুকু ধরেন একটু সেফটির জন্য আমরা রেখেছি আর কি। আপনি যদি 1170-এর মধ্যেও করেন তাতেও অসুবিধা নেই। এই হলো বিষয়, বুঝতে পারছেন সাইজের ব্যাপারটা। আর এক একটা কলামের সাইজ আমি রেখেছি কত 68 পিক্সেলের। আর কলামটা কীভাবে মেক করলাম এটা তো বুঝতে পারলেন। এখন এটা কি পাবে ফিক্সড? হ্যাঁ স্টেট যেটা নিলেন কলামের সাইজ হ্যাঁ 3 4 5 6, মনে করেন আপনি যদি দুইটা ছবি এখানে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে এভাবে কলামটা ইউজ করতে হবে। 6 দুগুণ 12, হ্যাঁ আচ্ছা। আপনি যদি তিনটা কলাম ইউজ করতে চান সেক্ষেত্রে 1 2 3 4, ঠিক আছে। আপনি যদি 4টা করতে চাইলে 3টা করে। হ্যাঁ 4টা করতে চাইলে 3টা করুন। এভাবে। ঠিক আছে, আর আপনি কি করতে পারেন এখন দুইটা দুইটা করেও করতে পারেন। বুঝে গেছে? এভাবে দেখেন হচ্ছে কলামটা করতে হয়, মানে কলাম না, মানে এইভাবে হচ্ছে ডিজাইন করতে হয়। আপনি প্যারাগ্রাফ টেক্সট বা ইমেজের ক্ষেত্রে এই স্টাইলটা মূলত ফলো করতে হয়। আবার কিছু ওয়েব টেমপ্লেটে মানে কিছু জায়গায় আবার দেখবেন পুরোটা জুড়ে ইমেজ। এটা কেন? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনার হচ্ছে মানে পুরোটা জুড়ে ইমেজ হতে পারে, ঠিক আছে। এটাকে বলা হয় ব্যানার ইমেজ। ব্যানার ইমেজটা ওই পুরো 1920 পিক্সেল জুড়ে আপনি চাইলে রাখতে পারেন। আর আমাদের এটা ম্যান্ডেটরি ইউজ করতে হবে কোনটা, এটা হচ্ছে আপনার ওই কি বলে আপনার হচ্ছে ওই যে টাইপোগ্রাফি বা আরও যে অন্য বিষয় রয়েছে, টাইপোগ্রাফি বা ধরেন এর ক্ষেত্রে লোগো বসাবেন, হ্যাঁ লোগো, টাইপোগ্রাফি, শেপ, এগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে আমার এটা মেনটেন করতে হবে। এটা ধরেন ম্যান্ডেটরি, ঠিক আছে। সে ল্যাব 1-এ জানতে দেখেন তো পিসির সাথে পেন ড্রাইভ লাগানো আছে কিনা আমার আছে। আপনাদেরকে একটা ওয়েব টেমপ্লেট ধরেন কমপ্লিট একটা ওয়েব টেমপ্লেট আমি ওপেন করে দেখাচ্ছি, ঠিক আছে।
এটা একটা ফুল ওয়েব টেমপ্লেট। হ্যাঁ, কীভাবে করা হয়েছে দেখেন, এই যে, কারণ এখানে অর্ধেক 6টা কলম জুড়ে ইমেজ, 6টা কলম জুড়ে প্যারাগ্রাফ টেক্সট। এখানে দেখেন নিচে কি আপনার এই যে 3টা ইমেজ ইউজ করা হয়েছে, দেখেন 4টা করে কলাম নিয়ে নিয়ে মাঝখানে গ্যাপ, বুঝতে পেরেছি? এখানে আবার দেখেন 4টা ইমেজ ইউজ করা হয়েছে, সো 3 4 12 এটা ইউজ করা হয়েছে। সো টেক্সট, ইমেজ, শেপ এগুলো কিন্তু এই যে 1170 মধ্যে, বুঝতে পারছেন? যেটা বললাম এই যে ব্যানার ইমেজটা পুরোটা জুড়ে কিন্তু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি একটা জিনিস দেখি, একটা ওয়েব টেমপ্লেটের আরেকটা জিনিস দেখেন, পেজের শুরুতে এবং শেষে গ্যাপিংটা কিন্তু সমান প্রত্যেকটাতে। দেখেন শুরুতে যতটুকু স্পেস, পেজের শেষেও ততটুকু স্পেস। আর পরেরটাতেও দেখেন এতটুকু স্পেস রেখে শুরু, এতটুকু স্পেস রেখে শেষ। আবার পরেরটা শুরু হয়েছে দেখেন এতটুকু স্পেস রেখেই শুরু হয়েছে, আবার এতটুকু রেখে শেষ। আবার পরেরটাতে দেখেন এতটুকু রেখে শুরু, বুঝতে পারছেন? আবার এখানে দেখেন এতটুকু রেখে শেষ। এটাকে বলা হয় প্যাডিং। আচ্ছা, এখন এরকম একটা ধরেন জাস্ট ওয়ান পেজে হোম পেজ টেমপ্লেট, এটা যদি আপনাদেরকে আমি একটু লেয়ারের সংখ্যা দেখাই, তাহলে আপনারা এখান থেকে দেখেন কত লেয়ার একটা হোম পেজের মধ্যে, মানে পুরোটা কাজ করতে আমার দেখেন কত লেয়ার ইউজ করা লাগছে। দেখেন এখনো অর্ধেকেও আসি নাই। ঠিক আছে, দেখেন এই যে এখনো এখন চলতেইছে। আমার হয়তো একটা গ্রুপ করা আছে, সব আনগ্রুপ নাই। কতক্ষণ লাগতে পারে? মিনিমাম 3 মাস লাগবে। আচ্ছা, তো দেখেন তাহলে একটা এই শুরু থেকে শেষ পর্যন্ত এই টেমপ্লেটটা করতে দেখেন কতগুলো লেয়ারের এখানে কাজ রয়েছে, বুঝতে পারছেন? বাট ওয়েব টেমপ্লেটে কিন্তু খুব বেশি এরকম ডিজাইনের কিছু নাই, দেখছেন একটা জিনিস ফ্রেশ। সো দেখেন যত আপনি প্রফেশনাল কাজের দিকে যাচ্ছেন তত আপনার এই যে ফ্রেশ আউটলুকটা আপনার বা সিম্পল এই জিনিসটা আপনার মধ্যে আসতেছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? আপনি কোনো ওয়েবসাইটই দেখবেন না যে খুব বেশি ডিজাইনের বা এরকম। কারণ কি, আপনার এখানে আপনার সার্ভিসগুলো বোঝাটা হচ্ছে মেইন জিনিস। ইউআই ডিজাইন মানে অ্যাপ ডিজাইন বলেন বা এই যে ওয়েব, এগুলোর চাইতে তার প্রফেশনাল ডিজাইন নাই। বাট দেখেন এগুলো কোনো ডিজাইন আছে, কোনো একটা পেন টুলের ইউজ আছে বা কোথাও গ্রেডিয়েন্টের কোনো ইউজ আছে দেখছেন কোথাও? একদমই সিম্পল। এখন যদি আপনার কাছে এটাকে মনে হয় ধর এটা তো কোনো ডিজাইনই হলো না, তাইলে হলো? অথচ এইসব ডিজাইনারদের স্যালারি আপনার লাখের উপরে। আচ্ছা, তো তাহলে এখন আমরা আগামী ক্লাসে যেটা করব, আমরা এখান থেকে কয়েকটা সেকশন করা শিখবো। আচ্ছা, এখন একজন বলছেন যে কিভাবে আমরা হচ্ছে স্কেচটা করব, ঠিক আছে? স্কেচটা কিভাবে করবেন? আচ্ছা, তো স্কেচ কিভাবে করবেন এটা, আর আপনার হচ্ছে A4 পেপার, ধরেন এটা আপনার পেপার। হ্যাঁ, আপনি কি করবেন? পেন্সিল নেবেন, আচ্ছা পেন্সিল নিলেন। আচ্ছা, এইটা ধরেন হচ্ছে দুই পাশে কি ওই যে 1170 পিক্সেলের বাইরে আর কি ধরে নিতে হবে। পুরোটা আমার 1170 পিক্সেল, মাঝখানেটা হচ্ছে আমার সরি পুরোটা 1920, মাঝেরটা হচ্ছে 1170। দেন আপনি যদি সেফটি এরিয়াটাও রাখতে চান, মনে করেন যে আমি ওটাও রাখবো,
এই যেভাবে রাখতে পারেন এভাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আপনার এখানে এখান থেকে ধরেন এতটুকু, এটা হচ্ছে ধরেন আপনার হোম পেজ। হ্যাঁ, তো এখানে আপনি হচ্ছে ধরেন একটা লোগো রাখতে পারেন। এখানে ধরেন লোগো হবে, সো আপনি এখানে লিখে দিবেন লোগো। হ্যাঁ, আচ্ছা, দেন এখানে ধরেন মেনু বার, এখানে মেনু লিখে দিবেন। হ্যাঁ, এরপরে ধরেন আপনার হচ্ছে সার্চের অপশন, এখানে ধরেন আপনার সার্চের অপশন থাকলো। এরপর ধরেন এখানে ইমেজ, আপনি এখানে ইমেজ বসাবেন, ইমেজ। আচ্ছা, দেন হচ্ছে আপনার একটা এখানে টাইটেল, ঠিক আছে, এখানে আপনার টাইটেল হবে একটা বিজনেস টাইটেল। দেন এখানে লার্ন মোর এরকম একটা কিছু থাকতে পারে, বুঝতে পেরেছি। এরপর ধরেন এখানে কি অ্যাবাউট আস বা পোর্টফোলিও, হ্যাঁ, এরকম কিছু থাকতে পারে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ও, আচ্ছা আচ্ছা, আপনার কি বুকিং করা আছে না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে 2040 টাকা এই নাম্বারে সেন্ড করে দেবেন। হ্যাঁ, না না, এই যে নাম্বারে কল দিয়েছেন এই নাম্বারে। ও আচ্ছা, ঠিক আছে। আসিফুর রহমান, আসিফুর রহমান, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে ধরেন হচ্ছে সিইওর ইমেজ হবে, এখানে হবে ইমেজটা। আর এখানে আচ্ছা, এখানে এরকম না, এখানে ধরেন এখানে হচ্ছে ওনার কি নেম, ডেজিগনেশন, দেন হচ্ছে আমরা হচ্ছে ওনার সম্পর্কে এখানে একটু ব্রিফ দিয়ে দিব, এবং পেজে ঠিক আছে। হ্যাঁ, সো ধরেন এটা একটা সেকশন হলো। দেন এখানে পোর্টফোলিও বা এরকম কিছু থাকতে পারে, ঠিক আছে। দেন এখানে ধরেন আপনি আরও কয়েকটা ছবি দিলেন, 2 3, এই যে বুঝাইতে পারছি কীভাবে হবে। তো এই জিনিসটাই হচ্ছে পেপারে করে নিয়ে আসবেন, ঠিক আছে, খাতায় স্কেচ করে নিয়ে আসবেন এভাবে। ছোটো খাতা না, কিন্তু একটু বড় সাইজের পেপারে নিয়ে আসবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে হ্যাঁ ড্রয়িং পেপার, তবে ড্রয়িং পেপারটা তো অনেক বড় হয়, ওটা আপনি ভাঁজ করে একটু মানে 3 ভাগে ভাগ করে নিতে পারেন লম্বা। আর ইউআই ল্যাবের যদি পারেন বেস্ট হয়, ইউআই ল্যাবের যে ওয়েবসাইট আছে এটার হোম পেজটাই আপনারা হচ্ছে স্কেচ করে নিয়ে আসবেন, ঠিক আছে। এই যে এটাই আপনি স্কেচ করে নিয়ে আসবেন। এই দেখেন এই যে দুই পাশে কিন্তু 1100, মানে এই পুরোটা 1170 এখান থেকে এই পর্যন্ত, বুঝতে পারছেন। শুধু হোম পেজ নাকি পরের স্টেপগুলো শো করতে হবে? শুধু হোম পেজ, হোম পেজ মানে এই যে এইটুকু না, কিন্তু এই যে পুরোটা। মানে পুরো হোম পেজ না, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পেজ যেটা। ফার্স্ট পেজটা, সাপোজ এই যে এই পেজটা পুরোটা আর কি এরকম, ঠিক আছে।